আমি বেন হার্টন। দ্রুত চলো। হেই হেই, আমি একজন ন্যাশনাল জিওগ্রাফিক অভিযাত্রী এবং ফটোগ্রাফার। এটা অনেক বড় খাদ। ওয়াও, জীবনের সেরা অ্যাডভেঞ্চার করতে। এই বরফগুলো গলা শুরু করেছে। হ্যাঁ, আমি সিগুনিয়াংয়ে এসেছি, সাইশুয়াংয়ের একটি দূরবর্তী পার্বত্য এলাকায়। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, চীনের উচ্চ পর্বত হিসেবে পরিচিত, আর পর্বতারোহীদের জন্য স্বর্গ। কিন্তু আমি এখানে আরো চ্যালেঞ্জিং কিছু করতে এসেছি। এই জায়গাটা 100টি জলপ্রপাতের জন্য বিখ্যাত। এগুলো শীতে যখন বরফ হয়ে যায়, তখন সেগুলো বিশ্বের সবচেয়ে উঁচু বরফ আরোহণের জায়গা হয়ে ওঠে। আমি চায়নার অন্যতম ভালো অভিযাত্রীর সাথে জুটি বাঁধতে যাচ্ছি এখানে একটি বড় অভিজ্ঞতা অর্জন করার জন্য। আমি নার্ভাস, কারণ এটা আমার সবচেয়ে বড় বরফ আরোহণের জায়গা হয়ে উঠবে। সাথে আমি প্রচণ্ড উত্তেজিত। আমার গাইড লুইয়াং এসব পর্বতে 25 বছর ধরে আরোহণ করছে। এজন্যই ও আমার যথার্থ পার্টনার। একজন অভিযাত্রী এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ। উনি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় পর্বতারোহণ করেছেন। আর উনি হলেন প্রথম চাইনিজ যিনি অ্যান্টার্কটিকার অনাবিষ্কৃত শৃঙ্গে আরোহণ করেছেন। চূড়ায় পৌঁছে গেছি। কিন্তু ও সবসময় এখানেই ফিরে আসে, সিগুনিয়াংয়ে, তিব্বতী মালভূমিতে। এটা সিগুনিয়াং, আর এখানে আমি যা চাই সব আছে। বড় পাহাড় আছে, হ্রদ, বরফ, জলপ্রপাত, আর আছে রঙিন জিয়াজাং তিব্বতী সংস্কৃতি। এটা এই জায়গার বিশেষত্ব। বেনকে দেখানোর জন্য আমি অধীর হয়ে আছি। লুইয়াং, অবশেষে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। সিগুনিয়াং এ স্বাগতম। ধন্যবাদ। এটা অবিশ্বাস্য, মানে ওই চূড়াগুলো অনেক উঁচু। এটা হচ্ছে এই এলাকার সবচেয়ে উঁচু পর্বত। এখানে শৃঙ্গ আছে 4টি। আমাদের তিব্বতী ভাষায় এটাকে বলা হয় সিগুনা। এর মানে হচ্ছে যোদ্ধাদের রাজা। আমরা এখন যেখানে আছি সেটি হলো দুটি সর্বোচ্চ শৃঙ্গে ওঠার রাস্তা। সোয়াংচা উপত্যকায়, যেখানে আমি আর লুই জমাট জলপ্রপাতে আরোহণ করব। সেটা অনেক পশ্চিমে, কিন্তু প্রথমে আমাদের অনুশীলন করতে হবে। আমার মনে হয় আমরা যে কোনো জায়গায় গিয়ে অনুশীলনটা শুরু করতে পারি। তারপরে না হয় আমরা প্রস্তুতি নিয়ে আমাদের আসল অ্যাডভেঞ্চারে চলে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, কি বল? সেটাই ভালো হবে। যাওয়া যাক। চলো। যখন নতুন কোনো পর্বতারোহীর সাথে দেখা হয়, তখন দুজনকে যাচাই করার একটা ব্যাপার থাকে। কিন্তু আমার ওকে ভালোই লেগেছে। ও এমন পথে হেঁটেছে যা আমি কখনো কোনোভাবেই চেষ্টা করে দেখিনি। আমি খুবই আনন্দিত ওনার সাথে জুটি বাঁধতে পেরে। আমরা নিজেদের আরোহণের যোগ্যতা যাচাইয়ের জন্য একটা পাথর খুঁজে বের করেছি। এটা গুরুত্বপূর্ণ, কারণ একবার যখন আমরা বরফে নামব, আমাদের জীবন পরস্পরের হাতে থাকবে। এরকম পরিস্থিতিতে এমন একজন সঙ্গী থাকা অনেকটা প্রেম করার মতো। মাঠে নেমে পরিস্থিতিটা আগে বুঝে দেখতে হয়, আর সময়ের সাথে যখন পরস্পরের সঙ্গে জানাশোনা হয়ে যায়, তখন কথা না বলেই যোগাযোগ করা সম্ভব। লুইয়াং উপরে উঠে আমার জন্য রশি ফেলেছে, যেন আমি ওঠার সময় পড়ে গেলে আটকাতে পারে। এই বিলেইং পদ্ধতিতে একজন রশিটা আটকে ধরে রাখে, যেন অন্যজন নিচে পড়ে না যায়। শুরু করব। উঠে এসো। পিছলে গেছি, সাবধানে, আমি আছি। কিন্তু আমি তো আমি আঙুল ধরেছি, ঢোকানোর তুমি জায়গা উঠতে পাচ্ছি থাকো। না। ব্যথা পেয়েছো? না, একটু ক্লান্ত লাগছে। ঠিক আছো তুমি? পারছি না। উঠে এসো, তুমি পারবে। আমি এই প্রথম এত উঁচুতে পাথর আরোহণ করছি, আর আমি খেয়াল করলাম
নিচে এভাবে নড়াচড়া করতে কষ্ট না হলেও এত উপরে নড়াচড়া করা কষ্টকর। এটা কঠিন। আমি জানি, 48 সেন্টিমিটারের উঁচু জায়গাটা আঁকড়ে ধরে ওঠো। হ্যাঁ। উঠে পড়ো বন্ধু। এই তো। এসো, আমি আছি তো। এই তো হয়ে গেছে, আরেকটু। ধন্যবাদ হ্যাঁ, বন্ধু। ভালোই করেছো। ধন্যবাদ আমাকে ধরে ফেলার জন্য। সোয়াংচাও উপত্যকায় যাওয়ার সময় হয়েছে। আমরা বরফ প্রপাতে আরোহণ করার আগে একটা জাইরং তিব্বতী পরিবারের সাথে দেখা করব। ওরা স্থানান্তরিত প্রাচীনতম তিব্বতী গোত্রের মধ্যে একটি। প্রায় 1000 বছর আগে এখানে এসেছে। ওরা এই প্রচণ্ড উচ্চতায় হিমায়িত তাপমাত্রায় বসবাসের জন্য অভ্যস্ত। মিস্টার ওয়াং, নিহাও। মিহাও। কেমন চলছে? ভালো ভালো। অনেকদিন পর দেখা হলো। ইনি হচ্ছেন বেন হার্ড। মিহাও, নেহাও। আপনাদেরকে আমাদের বাড়িতে স্বাগতম। আমরা এখানে বরফের জলপ্রপাত আরোহণ করতে এসেছি। ও, স্বাগতম। তো ওখানের ওই বাড়িটাই কি ওনার? হ্যাঁ, কিন্তু এই যে বাড়িটা দেখছেন, এটা আমার দাদা বানিয়েছিলেন। এই বাড়িটা অবশ্যই আশেপাশের এলাকা থেকে পাথর আর কাঠ সংগ্রহ করে বানানো হয়েছে। আর এর চারপাশের দৃশ্যগুলো অকল্পনীয় রকম সুন্দর। শুধু শীতের সময়ের প্রচণ্ড ঠান্ডাটা বাদ দিলে এটা থাকার জন্য একদম আদর্শ জায়গা। অথচ আমরা এখানে এসেছি ডিসেম্বরে, যখন তাপমাত্রা -20 ডিগ্রিতে নেমে যেতে পারে। মিসেস ওয়াং, নিহাও। নিহাও। নিহাও নিহাও, আপনাদের দেখতে বেশ ক্লান্ত মিস্টার ওয়াং এর স্ত্রী তাহলে কি চিন একটু ইয়াং rest নেবেন আমাকে আপনারা? চারিদিক ঘুরে আপনাদের দেখার সব জন্য জায়গায় ও ঘুরে আমন্ত্রণ দেখাবে। জানালেন। সমস্যা নেই। আসুন, এদিকটা দেখুন। আপনারা থাকুন, আমি Wow! আসছি। ছাদ থেকে দেখে বুঝতে পারলাম আমার দেখা সবচেয়ে সুন্দর উপত্যকায় এরা বাড়িটা বানিয়েছেন। এর চারিদিকে পর্বত আর জলপ্রপাত। যদিও পানি এখন বরফ হয়ে আছে, তারপরও অসাধারণ। প্রতিদিন ঘুম থেকে উঠে এসব দেখতে পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো। খুব সুন্দর না? হ্যাঁ, এই জায়গাটা অসাধারণ সুন্দর। কিন্তু সবচেয়ে কাছের গ্রামও এখান থেকে 20 কিলো দূরে। তারপরও কেন ওরা এখানে বাড়ি বানিয়ে থাকছেন? এই জায়গাটা চারণ ক্ষেত্র হিসেবে অনেক দিন ধরে ব্যবহার করছি আমরা। আর এই জায়গার তৃণভূমি অনেক বড়। যাতে পর্যাপ্ত খাবার রাখতে পারে ওদের চামড়ি গায়ের গাইগুলো জন্য। কোথায় থাকে দেখতে চাই। আমার চামড়ি গাইগুলো ওই পাহাড়ে আছে। ও, আসলে ওরা যেটা করে সেটা হলো চামড়ি গাইগুলোকে ওই পাহাড়ের উপর রেখে দিয়ে আসে, কারণ ওখানে পর্যাপ্ত ঘাস আছে। আহা। আর মাসে একবার সেগুলোকে জড়ো করে নিয়ে আসে। উনি জানতে চাইছিলেন আমরা কি হ্যাঁ। ওনাকে চামড়ি গাইগুলোকে জড়ো করতে সাহায্য করব কিনা। কি বলো বেনহার্ট? হ্যাঁ, অবশ্যই। এটা এই তাপমাত্রায় নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা ভালো উপায়। হ্যাঁ, তাহলে এখন যাওয়া যাক। হ্যাঁ। চামড়ি গাই অল্প সংখ্যক গৃহপালিত প্রাণীর মধ্যে একটি, যারা এত উচ্চতায় মানিয়ে নিতে পারে। হ্যাঁ, এদের ফুসফুস আর হৃৎপিণ্ড সাধারণ গরুর তুলনায় বড় হয়, যেটা ওদের অনেক অক্সিজেন একসাথে প্রক্রিয়াকরণের ক্ষমতা দেয়। হুরর, হট, মিস্টার ওয়াং ওদের জড়ো এসো করছে এসো এসো। খাবার দেওয়ার জন্য। এসো। এত কিছু কিভাবে জানেন? এই, এই, সরো! এসো। ওহ, এটা যেন কাউবয় মুভির একটা দৃশ্য, কিন্তু তিব্বতী ধরনের। আমার গাইড লুইয়াং আর আমি মিস্টার ওয়াংকে চামড়ি গায়ের বাচ্চাগুলোকে খাওয়াতে সাহায্য করছি। জিভের ছোঁয়া অদ্ভুত। আসলেই অন্যরকম। লবণ এদের হজমে সাহায্য করে, নে, 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 নে। যাতে এরা বেশি খেয়ে আরো বড় হতে পারে। আয়, 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 আয়। তাহলে চামড়ি গাই কি কি কাজে লাগে? এদের কি কাজে ব্যবহার করা হয়? তিব্বতের বাসিন্দাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রাণী। চামড়ি গাই থেকে দুধ পাওয়া যায়, মাংসও পেয়ে থাকি। পরিবহনের কাজেও ব্যবহার করা যায়, কিন্তু এখন পরিবহন সুবিধা বাড়ায় আমরা আর চামড়ি গাই ব্যবহার করি না। মিস্টার ওয়াং এর সাথে এই কাজ করতে অনেক মজা পেয়েছি। এই বিষয়ে আমার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না।
এদের ছবি খুব সুন্দর আসে। এরা যেন গরুর লোমশ একটা ছোট্ট প্রজাতি। আর এটা হলো অসাধারণ দৃশ্যপট। এই প্রচণ্ড আবহাওয়ায় এত উচ্চতায় থাকলে শরীরের অনেক ক্যালোরি খরচ হয়। আমি জানতে চাই এই শীতে টিকে থাকতে এখানকার মানুষ কি খায়। আটাগুলোকে ভালো করে মিসেস মাখিয়ে ওয়াং নিতে আমাকে হবে। সেটাই দেখাচ্ছেন। তারপর এটা কি এভাবে। এখানকার ঐতিহ্যবাহী খাবার? হ্যাঁ বেন, বেশিরভাগ তিব্বতিয়ান সারা জীবন রুটি খায়। স্থানীয় তিব্বতিয়ানরা এটাকে মমো বলে, আর মমো মানেই হচ্ছে রুটি। অনেক প্রজন্ম থেকেই জাইরং তিব্বতিয়ানদের প্রধান খাবার এই রুটি। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই বানানো দেখছি। চাপ দিন, তাহলে আর আটকাবে না। চ্যাপটা এবং এভাবে একসাথে এই তো পারছো বেন, তুমি পারছো বেন। কিছু না বেন, ব্যাপারটা কি? উনি বলছেন তোমারটা আমার থেকে অনেক ভালো হয়েছে। আর আমরা এখন এগুলোকে ছাইয়ের উপর আচ্ছা, দিই। খুব সাবধানে, এটা কিন্তু খুব গরম। সোজা করে রাখুন। তারপর এটাকে ঢেকে দিন এভাবে। রান্না না করে কেন ছাই চাপা দিচ্ছেন? এটা কি ওভেনের মতো? হ্যাঁ, এটা অনেকটা ছাইয়ের ওভেনের মধ্যে মতো। তাপমাত্রা এক সমান থাকে, তাই এটা আস্তে আস্তে হয়ে যাবে আর ভালোও হবে। আচ্ছা, এই পদ্ধতিটা কি তিব্বতের সব রান্নাঘরেই ব্যবহার করা হয়? হ্যাঁ, এখানে সবসময় ঠান্ডা থাকে। ওদের সবসময় আগুন জ্বালিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সবাই একসাথে সময় কাটানোর জন্য ওরা আগুনটাকে ঘিরে বসে। ওখানে বসেই চা বা ওয়াইন পান করে বা রান্না করে, ওখানেই খায়, গল্প করে। তো তিব্বতিয়ান মানুষরা আগুনকে অনেক বেশি সম্মান করে। রুটিগুলো প্রায় হয়ে গেছে। আমি এখন এটাকে যে এখন উল্টে দেয়া রুটিগুলোকে হবে। উল্টে দেব। হ্যাঁ, একেবারে ছাইয়ের মধ্যে হাত দিয়েই বের করে ফেলেছেন। প্রথমে আমাদের এটা বের করতে হবে। আমি করতে পারবো? হ্যাঁ, খুব গরম। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ। চুলোতে হাত হ্যাঁ, দিয়ে গরম। দেবেন না। গরম না? এখন কয়লাগুলো দিয়ে ঢেকে দিতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। উনি বলেছেন তুমি খুব ভালো রান্না করতে পারো। ধন্যবাদ। এখনই হয়ে যাবে। গরম। হ্যাঁ, এটা কিন্তু এখন খুব এটাকে বাড়ি গরম। দাও। অপর পাশে এখন এটাতে ফু দিন এভাবে। 3 বার ফু দাও। হা, গরম অনেক। হ্যাঁ, ফায়ারপ্লেসের পাশে এই ধোঁয়াটে রান্নাঘরে বসে দেখছিলাম ছাদ থেকে মাংস ঝুলিয়ে রাখা হয়েছে ধূমায়িত করার জন্য। জানালা দিয়ে সাদা রঙের ছটা আসছে, আর এই ফাঁকে মিসেস ওয়াংয়ের সুন্দর কিছু ছবি তোলার সুযোগ পেলাম আমি। উনি এই বৈরী পরিবেশে খুবই সুন্দর একজন মহিলা। এটা আমাকে এই সংস্কৃতির এমন ছবি তোলার সুযোগ করে দিয়েছে যা তোলার অভিজ্ঞতা এর আগে আমার কখনোই হয়নি। দক্ষিণ পশ্চিম চায়নার সিগুনিয়াংয়ের জঙ্গলের পরিবেশ বেশ রুক্ষ কিন্তু খুবই সুন্দর। আমাদের আশ্রয়দাতা মিস্টার ওয়াং গরম থাকা এবং রান্নার জন্য এসব কাঠ সংগ্রহ করেন। তাহলে ঠিক মাঝখানে? চেষ্টা করে দেখতে পারো। তুমি জানো বেন, এরা সারা বছর কাঠ সংগ্রহ করে, এমনকি গ্রীষ্মেও। কারণ এখানে গ্রীষ্মকালেও তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে যেতে পারে রাতের বেলায়। তাই নাকি? আগুনের জ্বালানি পর্যাপ্ত পরিমাণ পাওয়া গেল। তারপর মিস্টার ওয়াং তার অসাধারণ দক্ষতা দেখালেন একটা মাত্র দড়ি দিয়ে ব্যাকপ্যাক বানানোর কৌশল।
এটা তোমার জন্য কিন্তু খুব ভারী। কেননা আজকে আমার প্রশিক্ষণ দিবস। এটা কি আমার জন্য? ঠিক আছে, তাহলে ছোটগুলো নেই। এটা বেশি ছোট। ঠিক আছে। এই তো, একেবারে উপরে। শক্ত করে বেন। তো তোমার বাধা শেষ, এখন ঠিক তোমাকে আছে। বসতে হবে। বেশ জটিল মনে হচ্ছে। এটা কিভাবে করে? আচ্ছা, এটা তোমার তো জন্য নতুন, উঠবো? তাই হয়তো এমন লাগছে। ও, ওঠাটা বেশ কঠিন। আমি অবাক হয়েছি, এটা বেশি কষ্টকর না। জিনিসপত্র পরিবহনের জন্য এটা স্থানীয় পদ্ধতি। হ্যাঁ। মাঝে মাঝে এরকম একটা রশি দিয়েই 50 কেজি বহন করা হয়। চলুন তাহলে। চলো। মিস্টার ওয়াং এর সাথে জঙ্গলে যাওয়াটা খুবই মজার বিষয়, কারণ এটা ওনার জন্য বেঁচে থাকার লড়াই। এভাবেই উনি এখানে বেঁচে থাকেন। এ পর্যন্ত আমি যত পার্বত্য এলাকায় থেকেছি, সিগুনিয়াং সেগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর। এর পাহাড়গুলো বিশাল, আর আমি এই বাড়িতে বসেই যতটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে অসাধারণ। আমাদের চ্যালেঞ্জের আর একদিন বাকি। 300 মিটার বরফ প্রপাতে আরোহণ করার চ্যালেঞ্জ। এটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ বরফ আরোহণ হতে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, এই জলপ্রপাতের শীর্ষস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 মিটার উপরে, আর লুইয়াং বলেছে ওখানে তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ না? আমাদের ওখানেই আরোহণ যাবো করার আমরা। যন্ত্রপাতি পরীক্ষা করে দেখতে হবে। এখানে আমার 3 জোড়া গ্লাভস আছে। আমারগুলো আরো বেশি গরম হবে। তুমি তোমার হার্নেসটা নিয়েছো হ্যাঁ, তো? হার্নেস আছে, নিজস্ব অ্যাঙ্কর, লকিং ক্যারাবাইনার্স। এগুলো কি আইসক্রু? হ্যাঁ বেন, এটা আমার অমূল্য সম্পদ, যেটা জীবন বাঁচায়। আর এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের নিশ্চিত করতে হবে নিরাপত্তার সবকিছু নেওয়া হয়েছে। হ্যাঁ, আক্ষরিক অর্থে এইসবের উপরই আমাদের জীবন হ্যাঁ নির্ভরশীল। ঠিক তাই। হ্যাঁ, এরকম উচ্চতায় থাকতে, নিজেদের বাঁচিয়ে রাখতে মিস্টার ওয়াং এবং তার পরিবারের আর একটা জিনিস দরকার। এখনই জানতে পারলাম মিস্টার ওয়াং একটা চামড়ি গায়ে জবাই দেবেন। যদিও এটা এমন একটা বিষয় যেটার অংশ হওয়ার বা দেখার আমার কোনো ইচ্ছে নেই, তারপরও আমাকে এখানে থাকতে হবে, কারণ এটার একটা ছবি আমি সংগ্রহে রাখতে চাই। এত উপরে এই শীতকালে হ্যাঁ, ওখানে এখানে রাখো কোনো ওটা। ফসল ফলানোর উপায় নেই, আর যাওয়ার মতো কোনো জায়গাও নেই। তাই এটাই ওদের সংস্কৃতির বড় অংশ হয়ে উঠেছে। এই নাও, দড়িটা ধরো। ওরা যখন খোঁয়ারে ঢুকলো, আমি বুঝতে পারলাম এই প্রাণীটাকে মারা মিস্টার ওয়াং এবং তার বন্ধুর কাছে ততটাই অপ্রিয় যতটা আমার কাছে। এই যে এখানটা হ্যাঁ, ধরো ধরো এখন ধরো। দড়ির ওই অংশটা ধরো। মিস্টার ওয়াং দলের সবচেয়ে বয়স্ক এবং বড় চামড়ি গাইটাকে বেছে নিয়েছেন। টানো টানো টানো, জোরে টানো। হ্যাঁ, এই তো ধরে রাখো, সাবধানে সাবধানে। এই তো। মিস্টার ওয়াং 4 জনের সাহায্য নিয়েছেন চামড়ি গাইটাকে ধরে রাখতে। তারপর একটা প্রচণ্ড ধারালো চাপাতি নিয়ে চামড়ি গাইটাকে জবাই করলেন। চামড়ি গাইটার এভাবে মৃত্যু দেখাটা আমার জন্য খুব কষ্টকর, কারণ এরকম পরিস্থিতি আমি খুব বেশি দেখিনি। আমি বুঝতে পারলাম এই পরিস্থিতিতে ছবি তোলার ভালো উপায় হলো একটু পিছিয়ে থেকে মানুষগুলোর ছবি তোলাতে মনোযোগ দেয়া। এসব মানুষদের বেঁচে থাকার জন্য সারা জীবন কি করতে হয়, আমি আসলে সেটার ছবি তুলতে চাই। এটা ওদের জন্য সাধারণ বিষয়। এই সিচুয়ান চায়নার একটি দূরবর্তী অঞ্চলে আমি মিস্টার ওয়াং ও তার সহযোগীদের কর্মের প্রত্যক্ষদর্শী হয়েছি। এই হেই, এই মাংসগুলো কিভাবে প্রস্তুত করে? কিছু মাংস আমি ওদেরকে রান্নাঘরে ঝুলিয়ে রাখতে দেখেছিলাম। সামনের পাগুলো ধুমায়িত করা হবে।
আর বাকিটা মানে পেছনের দুটো হুম। হ্যাঁ, বরফে সংরক্ষণ করা হবে। আচ্ছা। ধুমায়িত মাংসগুলো আমাদের সবার 1 বছরের মাংসের চাহিদা পূরণ করবে। আহ। আর আমরা এই চামড়ি গায়ের চামড়াটা বাজারে বিক্রি করে দেব। আসলেই? এমনকি চামড়াও বিক্রি হয়। হ্যাঁ, আর এই যে দেখুন, এটা চামড়ি গায়ের পশম দিয়ে তৈরি। ও আচ্ছা, তার মানে চামড়ি গায়ের সব অংশই কাজে লাগে। এই চামড়ি গাইটার সাহায্যে এরা পুরো শীতকাল টিকে থাকবে। মানে ব্যাপারটা হলো, আমরা যদি প্রাণী খাই তাহলে এসব মেনে নেওয়া ছাড়া উপায় নেই। জানতে হবে মাংস কোথা থেকে আসে। আগামীকাল 300 মিটার জমাট বাঁধা জলপ্রপাত আরোহণের দিন। তাই মিস্টার ওয়াং ও তার বন্ধুরা আমাদের জন্য একটা জাইরং তিব্বতিয়ান ভোজের আয়োজন করেছেন। এটা একটা সামুদ্রিক বেরির ওয়াইন। আপনাদের আমাদের আরোহণের সবার সাফল্য সৌভাগ্য কামনা কামনা। করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। এটা খুব ভালো। এটা মিষ্টি, আবার একটা টক স্বাদও আছে, বেরি ফলের মতো। হ্যাঁ হ্যাঁ, স্বাদটা আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। চাগুমু। চিয়ার্স। তিব্বতী ভাষায় বলে হ্যাঁ, চাগুমু। 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 বেন, দেখুন কোনটা খাবেন তুলে নিন। এটা চামড়ি গায়ের কলিজা, আর এটা হচ্ছে চামড়ি গায়ের মাংস। তোমার পছন্দ হয়েছে? এটা খুবই মজা। হ্যাঁ, পছন্দ হয়েছে। এটা সাধারণ গরুর থেকে অনেক বেশি মজার। মানে এটা বেশি আমরা চামড়ি সুস্বাদু। গাইটাকে পাহাড়ে বড় করেছি। ওরা প্রাকৃতিক ঘাস খেয়ে স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। তাই এই চামড়ি গায়ের মাংস অনেক বেশি পুষ্টিকর, সুস্বাদু এবং খাঁটি। তো আমাদের নিয়ে কি ভাবছেন বরফে আরোহণের বিষয়? নিশ্চয়ই ভাবছেন আমরা পাগল, তাই না? একদমই না। আপনাদের জন্য এটা একটা খেলা বা একটা শখ পূরণের স্বপ্ন। এতে পাগল ভাবার কি আছে? মানুষের অনেক রকম শখ থাকে, সবার শখ তো আর একরকম না। চাগুমু, বরফ জলপ্রপাত আরোহণে শুভকামনা। আপনাদের সাফল্য ধন্যবাদ। কামনায় হ্যাঁ, চাগুমু। শুরু করি। চাগুমু, চিয়ার্স, চিয়ার্স। ধন্যবাদ। খাও। ওয়াংদের সাথে কাটানো এই সময়টা খুবই রোমাঞ্চকর। এটা শুধু এই জায়গার জন্য না, সাথে এত সব খাবারের জন্য। আর ওদের চা যেটা ওরা খায়, এখানের সব অভিজ্ঞতাই আমার জন্য অনন্য।